না, রূপকথার গল্পে সিন্ডারেলার মতো সে একবারটি জুতো ফেলে যায়নি। সে ফেলে গেছিল একটা ডায়েরি। এক পড়ন্ত শীতের বিকেলে সূর্য মামা যখন আস্তে আস্তে ঢলে পড়ছে পশ্চিম দিকে, আর চারপাশটা আরো বেশি বেশি করে ঠান্ডা হতে শুরু করেছে, সেই গোধূলি বেলায় বোরখার মধ্যে দিয়ে শুধু দেখেছিলাম তার অপূর্ব দুটো চোখ। কি যে অপূর্ব নেশা ধরানো সেই চোখ দুটো, কালো দিঘির মতো টলটলে সেই চোখে ডুবে যেতে ইচ্ছে হচ্ছিল। স্টেশনের একদম সামনের দিকের বেঞ্চে বসেছিল। সে একলা বসেছিল, তার হাতে ছিল একটা ডায়েরি। জানি না সেই দৃষ্টিতে কি ছিল, বারবার চোখ চলে যাচ্ছিল সেই দিকে, চুম্বকের মতো আকর্ষণ করছিল তার চোখ দুটো। হঠাৎ একটা ট্রেন আসতেই সে উঠে পড়েছিল ট্রেনে। আমি মন্ত্রমুগ্ধের মতো তার যাওয়ার দিকে তাকিয়েছিলাম। ট্রেনটা ছেড়ে যেতেই নজরে পড়ল বেঞ্চের ওপর তার হাতে সেই ডায়েরিটা সে ভুল করে ফেলে গেছে। ডায়েরিটা বাড়ি নিয়ে এলাম, কারণ ততক্ষণে ট্রেনটা ছেড়ে দিয়েছে। উল্টে পাল্টে দেখলাম ডায়েরিটাতে কি সুন্দর একটা গন্ধ, যেন নেশা ধরে যাচ্ছে। প্রথম পাতা খুললাম, নাম লেখা মমতাজ, ঠিকানাও দেওয়া, অপূর্ব সুন্দর হস্তাক্ষর। প্রথম থেকে শেষ পাতা পর্যন্ত অনেক কবিতা লেখা, প্রত্যেকটা পাতায় ভীষণ আকুতি ভরা এক একটা কবিতা লেখা, নামহীন কোনো প্রেমিকের উদ্দেশ্যে। একটাই বক্তব্য কবিতায়, তুমি কবে আসবে। অপেক্ষার প্রহর গুনতে গুনতে সে ক্লান্ত। উল্টে পাল্টে দেখলাম অপূর্ব সব কবিতাগুলো। কবিতার ভক্ত আমি কোনোদিনই ছিলাম না, তাও অনেক রাত জেগে বেশিরভাগ কবিতা পড়ে ফেললাম। শেষের কিছুটা আর পড়া হয়নি। অদেখা তার প্রেমিকের জন্য বেশ হিংসাই হলো আমার। নিজের মনেই হেসে ফেললাম, রেখে দিলাম ডায়েরিটা। ভাবলাম কাল ওই ঠিকানায় গিয়ে যার জিনিস তাকে দিয়ে আসবো। স্বপ্নেও তাকেই দেখলাম সেই রাত্রে। পরদিন অফিস থেকে সন্ধেতে ফেরার পথে অনেক খুঁজে সেই ঠিকানায় গেলাম। একটা বহু পুরনো পুরো বাড়ি। বেল বাজাতেই একজন লোক দরজা খুলে দিল। বাড়ির কাজের লোকই মনে হলো। নাম বলে বললাম আমি কেন এসেছি। সে তখন আমাকে ভেতরে বসতে বলল। ঘরের চারিদিকে বেশ বনে বিয়ানার ছাপ, পুরনো দামি আসবাবপত্র, বিশাল এক বুক সেলফে ভর্তি বই। চারিদিকে দেখছি আমি সব তাকিয়ে তাকিয়ে, আর কালকে দেখা সেই চোখ দুটো মনের মধ্যে ভেসে উঠছে। একটু পরেই সে এলো। আজও বোরখায় ঢেকে রেখেছে সে নিজেকে। সামনের চেয়ারে বসলো। সেই লোকটি যে দরজা খুলে দিয়েছিল সে এক গ্লাস জল রেখে চলে গেল। ওই মুহূর্তে সেই চোখ দুটো দেখে সত্যিই ভুলে গেলাম আমি কি করতে এসেছি এখানে। আমি তাকিয়ে থাকলাম তার চোখের দিকে। দেখলাম ওই চোখ জোড়াও মুগ্ধ দৃষ্টিতে আমাকে দেখছে। চোখ সরিয়ে নিয়ে বললাম, আপনি কাল স্টেশনের বেঞ্চিতে এটা ফেলে গেছিলেন। ডায়েরিটা ফেরত দিতে যাব তার আগে এসে বলে উঠল, আপনি পড়েছেন ডায়েরিটা? আমি একটু হেসে বললাম, ঠিকানাটা জানার জন্য খুলেছিলাম, তবে আপনার কবিতাও কিছু পড়েছি, কিন্তু খুব সুন্দর লেখেন আপনি। শেষ পৃষ্ঠাটা দেখেছেন? জিজ্ঞেস করল সে। বললাম, ঠিক মনে নেই, দেখেছি মনে হয়। উত্তরে মুখের দিকে তাকালো একবার,
তারপর বলল, তাহলে এখন দেখুন। একটু ইতস্তত করে শেষ পৃষ্ঠাটা খুলেই ফেললাম। অবাক হয়ে দেখলাম সেখানে আমার ছবি লেখা। আর কত অপেক্ষা করব? এক জন্ম হয়ে গেল, তুমি আমার কাছে নেই, আর অপেক্ষা করতে পারছি না। ফিরে এসো, খুব কষ্ট হচ্ছে তোমাকে ছাড়া। আমার মাথার মধ্যে কেমন করে উঠল আমার ছবি, কিন্তু কি করে? এখন আমি শিওর কাল এটা ছিল না। ছবি থাকলে ঠিক আমার চোখে পড়ত। তড়াক করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালাম। সামনে তাকিয়ে দেখি বোরখার ভেতরে সেই দুটো চোখ। ভীষণ শীতল সেই চোখের চাহনি। তাকানো যাচ্ছে না সেই চোখের দিকে, মৃত মানুষের চোখের মতো ঠিক। আমি কিছুতেই পারছি না সেই চোখের দিকে তাকাতে। সারা শরীর যেন আমার অবশ হয়ে যাচ্ছে, গলা শুকিয়ে কাঠ। এক্ষুনি আমাকে এখান থেকে বেরোতে হবে। আমার দম বন্ধ হয়ে আসছে। নিজের সমস্ত শক্তি সঞ্চয় করে এক ছুটে দরজার দিকে দৌড়ে যাবার চেষ্টা করলাম, কিন্তু ঠিক তখনই দেখলাম বোরখার ভেতর থেকে কঙ্কালের দুটো হাত আমার দিকে এগিয়ে আসছে আর বলছে, এসো এসো, ফিরে এসো। আর কত জন্ম অপেক্ষা করব তোমার জন্য, আর কত কষ্ট দেবে আমাকে তুমি। একবার ফিরে এসো তুমি আমার কাছে। জ্ঞান হারালাম আমি, কিচ্ছুটি মনে নেই। পরদিন আমাকে নাকি অজ্ঞান অবস্থায় স্টেশনের একটা বেঞ্চে পাওয়া গেছিল। জানি না আমি ওখানে কি করে গিয়েছিলাম। সবাই বলেছিল রাতে ওই বেঞ্চে কেউ কেউ আমাকে বসে থাকতে দেখেছে। তবে এই ঘটনার কয়েকদিন পরে এক ছুটির সকালে আমি আবার সেই ঠিকানায় গেছিলাম, কিন্তু অবাক হয়ে দেখলাম সেই পুরো বাড়ির জায়গায় সেখানে একটা ভীষণ সুন্দর 4 তলা বাড়ি। বাড়ির নাম দেখলাম মমতাজ। আশেপাশে পুরনো দোকানদারদের জিজ্ঞাসা করলাম এই বাড়িটার সম্বন্ধে কিছু জানি নাকি। কেউ সেরকম কিছু বলতে পারল না। একজন বৃদ্ধ শুধু বললেন, এই বাড়ির মালিক যারা তাদের বেশিরভাগই এখন সবাই বাইরে থাকেন। এখন যারা বসবাস করে তাদের ঠাকুমার নাম ছিল মমতাজ। অনেক কাল আগে তার ছেলেরা যখন ছোট ছিল তখন তার স্বামী নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। সেই স্বামীকে মমতাজ সারা জীবন খুঁজে গেছিল। শেষকালে তো পাগল হয়ে এই বাড়িতেই গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিল। তার নামে এই বাড়ির নাম মমতাজ। আমার মাথার মধ্যে সব কেমন তালগোল পাকিয়ে গেল। কিন্তু এত লোক থাকতে আমার সঙ্গে তাহলে এমন হলো কেন? তবে কি আমি